প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের আরেকটি গুরুত্বপূর্ণ গল্প। আমাদের আজকের গল্পটির নাম হচ্ছে মমতাদি এবং লেখকের নাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। তো চলো শুরু করা যাক আজকের আমাদের গল্পটি। শুরুতে আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু জানার চেষ্টা করি। মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন। তার নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তাহলে প্রকৃত নাম কি ছিল? প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর অঞ্চলের মালবদিয়া গ্রাম এবং মায়ের বাড়ি একই অঞ্চলের গাঁওদিয়া গ্রাম। তিনি মেদিনীপুর জেলা স্কুল থেকে মেট্রিক ও বাঁকুড়া ওয়েসলিয় মিশন কলেজ থেকে আইএ পাশ করেন। তাহলে এগুলো কোথায়? এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ, অর্থাৎ বর্তমান ভারত। তারপর গণিতে অনার্স নিয়ে কলকাতা প্রেসিডেন্সি কলেজে বিএসসি ক্লাসে ভর্তি হন, কিন্তু বন্ধুদের সঙ্গে বাজি ধরে অতসীম আমি নামক গল্প বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হলে লেখক হিসেবে তার যাত্রা শুরু হয়। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ওনার লেখক হিসেবে যাত্রা শুরু হয়েছে কিভাবে? অতসীম আমি নামক গল্পে কোন লেখা প্রকাশিত হয়েছে? বিচিত্রা গল্প প্রকাশিত হয়েছে। অতসীম আমি পত্রিকায় বিচিত্রা গল্প প্রকাশিত হইলে কি ওনার লেখক হিসেবে যাত্রা শুরু হয়। এই লাইনটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এ সময় তিনি লেখা নিয়ে এতই মগ্ন থাকেন যে অসাধারণ এই কৃতি ছাত্রের আর অনার্স পাস করা হয়নি, অর্থাৎ উনি লেখালেখিতে মনোযোগ দিয়েছে, পরবর্তীতে কি আর অনার্স পাস করতে পারেননি। মাত্র 21 বছর বয়সে তিনি তার বিখ্যাত দিবারাত্রির কাব্য রচনা করেন। কাব্য মানে কি? কবিতা। অর্থাৎ 21 বছর বয়সে দিবারাত্রি নামে একটা কবিতা রচনা করেন। এরপর তিনি লেখালেখিকেই জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করেন। পদ্মা নদীর মাঝি ও পুতুল নাচের ইতিকথা লিখে তিনি বাংলা কথা সাহিত্যের সিংহাসনে আরোহণ করেন। তাহলে পদ্মা নদীর মাঝি এবং পুতুল নাচের ইতিকথা এগুলো কার লেখা ছিল? এগুলো ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এরপর দেখো, জননী, চিহ্ন, শহরতলী, অহিংস, চতুষ্কোণ প্রভৃতি তার উল্লেখযোগ্য উপন্যাস। তাহলে উপন্যাসের নাম কি ছিল? জননী, তারপর চতুষ্কোণ, শহরতলী, অহিংস, চিহ্ন। আচ্ছা, 1956 সালে 1956 সালে 3রা ডিসেম্বর, তোমরা এটাকে অনেকে 3রা বলো, এটার সঠিক উচ্চারণ কি হবে? 3রা ডিসেম্বর মহান লেখক মৃত্যুবরণ করেন। তো এই ছিল আমাদের লেখক পরিচিতি। এখান থেকে যেগুলো দাগাই দিছি পরীক্ষার জন্য, সেগুলো পড়লেই তোমাদের জন্য এনাফ হবে। তো আমরা তাহলে আমাদের গল্পটা শুরু করি। এই গল্পটা, এই যে মমতাদি, উনি একজন গরিব ঘরের একজন মহিলা ছিল। ওনার বিয়ে হয়েছে, কিন্তু ওনার হাজব্যান্ড ভালোভাবে কাজ করতে পারতো না। কাজ করতো, কিন্তু ওনার চাকরিটা কি চলে যায়। সেজন্য সংসারে অভাব অনটন দেখা দিয়েছে। অভাব অনটন দেখা দেওয়ার কারণে উনি অন্য একটা বাড়িতে কাজ করার জন্য আসছে। ওই বাড়িতে কাজ করার পর উনি কিরকম সম্মান পাইছে কি পায় নাই, এগুলো নিয়েই মূলত আমাদের এই গল্পটাতে আলোচনা। তো আমরা তাহলে শুরু করি আমাদের আজকের গল্পটি। শীতের সকাল, রোদে বসে আমি স্কুলের পড়া করছি, মা কাছে বসে ফুলকপি কুটছেন। তাহলে এই যে গল্পটার যখন কথাবার্তাগুলো হয়, গল্পের কথোপকথন যখন হয়, তখন কোন কাল ছিল? শীতকাল ছিল। এটা কিন্তু ইম্পর্টেন্ট। রোদে বসে আমি স্কুলের পড়া করছি। স্কুলের পড়া করছি মানে কি? মানে স্কুলের পড়া তৈরি করতেছি। এটা কে? এটা হচ্ছে আমাদের লেখক। মা কাছে বসে কি কাটতেছেন? ফুলকপি কাটতেছেন। সে এসেই বলল, আপনার রান্নার জন্য লোক রাখবেন? আমি ছোট ছেলে মেয়েও রাখবো। কে এসে বললো এটা? এটা এসে বলছে যে মমতাদি। মমতাদি এসে আমাদের লেখকের মায়ের কাছে বলছে যে আপনারা কি রান্নার জন্য কোনো লোক রাখবেন, অর্থাৎ রান্নার জন্য আপনাদের কি কোনো লোক দরকার? আমি ছোট ছেলে মেয়েও রাখবো। মানে কি? বাসায় যদি কোনো ছোট ছেলে মেয়ে থাকে, তাহলে কি তাদেরকেও সে দেখে রাখবে বা তাদের কি আদর যত্নে রাখবে। এরপর দেখো, নিঃসংকোচ আবেদন। বোঝা গেল সংকোচ অনেক ছিল, প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে। নিঃসংকোচ মানে কি? মানে হচ্ছে ভয়হীন বা লজ্জাহীন বা ভয় ছাড়া। আবেদন মানে কি? অনুরোধ। মানে সে এই যে এই কথাগুলো বলতেছিল যে আপনারা কি রান্নার জন্য লোক রাখবেন, মানে সে যখন এই কথাগুলো বলতেছিল তখন তার মধ্যে কোনো ভয় ছিল না। একদম কি ভয় ছাড়া বা লজ্জাহীন ভাবে সে আবেদন করতেছে বা অনুরোধ করতেছিল। নিঃসংকোচ আবেদন কি? লজ্জাহীন অনুরোধ। বোঝা গেল সংকোচ অনেক ছিল, প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে। মানে সংকোচ যে বা ভয় যে তার মধ্যে বা লজ্জা যে তার মধ্যে ছিল না, ব্যাপারটা এমন না। মমতাদের মধ্যে কি সংকোচ বা ভয় ছিল, কিন্তু প্রাণপণ চেষ্টায় বা অনেক বেশি চেষ্টায়, মানে চেষ্টা করে সে কি ওই ভয়টাকে জয় করে ফেলছে। মানে তার মধ্যে থেকে কি ভয়টা কেটে গেছে। তাই যেটুকু সংকোচ নিতান্তই থাকা উচিত তাও এর নেই। নিতান্তই মানে কি? নিতান্তই মানে হচ্ছে কমপক্ষে, অর্থাৎ যেটুকু ভয় বা সংকোচ বা লজ্জা থাকা উচিত নিতান্তই বা কমপক্ষে, তাও কি এর নেই। এর বলতে মমতাদির কথা বলা হয়েছে। এরপর দেখো, বয়স আর কত হবে,
বছর 23। তাহলে মমতাজের বয়স কত হবে? 23 বছর। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। পরনে সেলাই করা ময়লা শাড়ি, অর্থাৎ শাড়িটা কি ছিল? সেলাই করা শাড়ি ছিল। কেন? কারণ কি? কারণ তাদের কি অর্থনৈতিক অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না বলেই তো অন্যের বাড়িতে কাজ করতে আসছে। পরনে ময়লা শাড়ি, পাড়টা বিবর্ণ লাল। পাড়টা মানে কি? মানে হচ্ছে শাড়ির একদম পাশটা বিবর্ণ মানে কি রংহীন লাল, অর্থাৎ কি মানে শাড়ি থেকে কি আস্তে আস্তে রং উঠে সেটা লাল হয়ে যাচ্ছে। সীমান্ত পর্যন্ত ঘোমটা, ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া, স্থির অচঞ্চল দুটি চোখ। তাহলে ঘোমটা মানে কি? যেমন শাড়ি দিয়ে অনেক সময় মেয়েরা কি ঘোমটা দিয়ে থাকে, মানে যাতে তাদের কি মুখটা ভালো করে দেখা না যায়। অর্থাৎ সীমান্ত পর্যন্ত ঘোমটা মানে কি? মানে একদম পুরো মুখটা কি ঢাকা ছিল। সীমান্ত পর্যন্ত ঘোমটা মানে কি? মানে পুরো মুখটা ঢাকা ছিল। কি কি দিয়ে? শাড়ির আঁচল দিয়ে। ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় শান্তির ছায়া। ঈষৎ মানে কি? ঈষৎ মানে হচ্ছে সামান্য, আর বিশীর্ণ মানে কি? রং হারানো বা রংহীন বা বিবর্ণ। অর্থাৎ মানে তার মুখটা কি একদম মানে শুকিয়ে গেছে বা ফ্যাকাশে হয়ে গেছে। আর ঈষৎ মানে কি? সামান্য। মুখে গাঢ় শ্রান্তির ছায়া। শ্রান্তির ছায়া মানে কি? মানে হচ্ছে ক্লান্তির চিহ্ন। শান্তির ছায়া মানে কি? ক্লান্তির চিহ্ন। অর্থাৎ তার মুখে কি ছিল? ক্লান্তির চিহ্ন ছিল। স্থির অচঞ্চল দুটি চোখ। অচঞ্চল মানে কি? অচঞ্চল মানে হচ্ছে নড়াচড়াহীন। মমতাজের চোখ কেমন ছিল? নড়াচড়াহীন দুটি চোখ ছিল। মুখে কি ছিল? গাঢ় শান্তির ছায়া। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কপালে একটি ক্ষত, ক্ষত চিহ্ন আন্দাজে করা টিপের মতো। অর্থাৎ আন্দাজে টিপ পড়লে যেরকম দেখা যায়, মানে তার কপালে এরকম কি একটা ক্ষত চিহ্ন ছিল। মা বললেন, তুমি রাঁধুনি? অর্থাৎ লেখকের মা মমতা দিকে জিজ্ঞেস করছে যে তুমি রাঁধুনি, মানে তুমি সত্যি রান্না করতে জানো? চমকে তার মুখ লাল হলো। সে চমক ও লালিমার বার্তা বোধ হয় মার হৃদয়ে পৌঁছলো। কোমল স্বরে বললেন, বসবাস। চমকে তার মুখ লাল হলো মানে কি? চমকে মানে হচ্ছে লজ্জায়। মমতার দিকে তখন প্রশ্ন করছে যে তুমি রাঁধুনি, তখন সে একটু লজ্জা পেয়ে গেছে। এজন্য লজ্জায় তার মুখ কি একদম লাল হয়ে গেছে। সে চমক ও লালিমার বার্তা। সে চমক মানে কি? লজ্জা এবং লালিমার বার্তা, মুখ লাল হওয়ার বার্তা বোধ হয় মার হৃদয়ে পৌঁছলো। মানে মমতাদের মুখ এবং মুখ যে মানে সে মুখ যে চমকে গেছে লজ্জা এবং লাল হয়ে গেছে লজ্জায়, সেটার বার্তা, অর্থাৎ সেই কথাটা লেখকের মা কি বুঝতে পারছে, যেন বলছে যে হৃদয়ে পৌঁছলো। কোমল স্বরে, কোমল স্বরে মানে কি? নরম গলায়। কোমল স্বরে মানে কি? নরম গলায় বা আস্তে বললেন, বসো বাছা। এটা কে বলছে? এটা বলছে লেখকের মা। এবং বসো বাছা এটা কাকে বলছে? এটা বলছে মমতা দিকে। সে বসলো না। কে বসলো না? মমতা দি বসলো না। অনাবশ্যক জোর দিয়ে বলল, হ্যাঁ আমি রাঁধুনি। অনাবশ্যক জোর মানে কি? মানে হচ্ছে অতিরিক্ত জোর বা অপ্রয়োজনীয় জোর। সে মানে অতিরিক্ত জোর দিয়ে বলল, হ্যাঁ আমি রাঁধুনি। আমায় রাখবেন? আমি রান্না ছাড়া ছোট ছোট কাজও করবো। অর্থাৎ মমতা দি রান্নার বাইরে যে ঘরে যদি অন্য কোনো ছোট ছোট কাজ থাকে, তাহলে কি সে এগুলাও করে দিবে। মা তাকে জেরা করলেন। জেরা করলেন মানে কি? বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলেন। জেরা মানে কি? প্রশ্ন। মা তাকে জেরা করলেন, তাহলে এটার অর্থ কি দাঁড়িয়েছে? যে মা তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছে। দেখলাম সে বাড়ি চাপা। বাড়ি চাপা মানে কি? মানে খুবই পটু। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন কি ভালো করে উত্তর দিতে পারতেছে। চাপা মানে কি? ভারী চাপা মানে কি অনেক বেশি চালাক প্রকৃতির ছিল। মার প্রশ্নে চাকা জবাব দিল। নিজ থেকে একটা কথা বেশি কইল না। তাহলে মার কথা চাকা জবাব দিল মানে কি? মানে হচ্ছে কি যথোপযুক্ত উত্তর দিছে। নিজ থেকে একটা কথা বেশি কইল না। সে বলল, তার নাম মমতা। তাহলে নাম কি ছিল? মমতা। আমাদের বাড়ি থেকে খানিক দূরে জীবনময়ের গলি, গলির ভেতর 27 নম্বর বাড়ির একতলায় সে থাকে। এটা খুব ইম্পর্টেন্ট যে মমতাদি কোন গলিতে থাকতো? জীবনময়ের গলিতে থাকতো। কত নাম্বার বাড়ির একতলা থাকে? 27 নম্বর বাড়িতে। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তার স্বামী আছে আর একটি ছেলে। তাহলে মমতাদির বাসায় কে ছিল? স্বামী ছিল এবং কি একটি ছোট ছেলে ছিল। স্বামীর চাকরি নেই 4 মাস। এটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। যে মমতাদির স্বামীর কত মাস থেকে চাকরি নেই? 4 মাস থেকে চাকরি নেই। সংসার আর চলে না, সে তাই পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে। আচ্ছা, পর্দা ঠেলে মানে কি? মানে নর্মালি মেয়েরা তো কোথায় থাকে? মেয়েরা তো ঘরের ভিতরে থাকে, তারা তো আর বাইরে খুব একটা কাজ করতে যায় না। তো কোনো মেয়ে যদি বাইরে কাজ করতে যায়, তাহলে সেটাই কি বলা হয়? সেটা বলে যে পর্দা ঠেলে উপার্জনের জন্য। উপার্জনের জন্য মানে কি? মানে ইনকামের জন্য বা আয় করার জন্য সে বাইরে এসেছে। এই তার প্রথম চাকরি। অর্থাৎ এই যে লেখকের বাড়িতে যে কাজ করতে আসছে, এটাই তার প্রথম চাকরি। এর আগে সে কোথাও অন্য কোথাও কি কাজ করে নাই। মাইনে, মাইনে মানে কি? মানে বেতন কত? মাইনে মানে কি? বেতন। সে তা জানে না। অর্থাৎ তাকে মমতাদিকে কত বেতন দেওয়া হবে সে কি সেটা জানতো না। দুবেলা রেঁধে দিয়ে যাবে কিন্তু খাবে না। অর্থাৎ সে দুবেলা রান্না করবে, সকালে এবং বিকেলে, কিন্তু খাবে না। 15 টাকা মাইনে ঠিক হলো। অর্থাৎ তার 12 টাকা, সরি 15 টাকা বেতন ঠিক হয়েছে। সে বোধহয় টাকা 12 আশা করেছিল। কৃতজ্ঞতায় দু চোখ সজল হয়ে উঠল। আচ্ছা, সে কত টাকা আশা করছে? 12 টাকা আশা করছে। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট।
তারপর কৃতজ্ঞতায় দু চোখ সজল হয়ে উঠল। তারপরে এই যে এখানে এটা কত টাকা মাইনে ঠিক হয়েছে, 15 টাকা। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কৃতজ্ঞতায় দু চোখ সজল হয়ে উঠলো। কৃতজ্ঞতা মানে কি, মানে হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন। কৃতজ্ঞতা যেমন আমরা বলি না যে কৃতজ্ঞতা জানানো মানে কি, যে আমার উপকার করছে আমি কি তাকে ধন্যবাদ জানাচ্ছি, এটাকে বলা হয় কৃতজ্ঞতা। দু চোখ সজল হয়ে উঠলো অর্থাৎ কি তার চোখে পানি চলে আসলো, পানি চলে আসছে। জল মানে কি, জল মানে হচ্ছে পানি। আর সজল হয়ে উঠলো মানে কি তার চোখে পানি চলে আসছে কৃতজ্ঞতায়। যেমন আমরা অনেক সময় আনন্দে কান্না করি না, ব্যাপারটা ঠিক এরকম। কিন্তু সমস্তটুকু কৃতজ্ঞতা সে নীরবেই প্রকাশ করলো, কথা কইল না। অর্থাৎ যত ধন্যবাদ দেওয়া সে কি নীরবেই দিছে, কিন্তু কি কোনো কথা বলে নাই, মানে মুখে বলে নাই যে আপনাদের কি, আপনাদেরকে ধন্যবাদ। সে নীরবেই প্রকাশ করছে সমস্ত কৃতজ্ঞতা। মা বললেন আচ্ছা তুমি কাল সকাল থেকে এসো। সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তৎক্ষণাৎ চলে গেল। মাথা হেলিয়ে মানে কি, মাথা নাড়িয়ে, অর্থাৎ মাথা নাড়িয়ে বলছে আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকাল থেকে আসবো। সম্মতি জানিয়ে মানে কি, একমত হয়ে। তৎক্ষণাৎ মানে কি, মানে ঠিক তখনই চলে গেছে, মানে আর দাঁড়ায় নাই। আমি গেটের কাছে তাকে পাকড়াও করলাম। পাকড়াও করলাম মানে কি, মানে হচ্ছে তাকে কি জিজ্ঞাসা করলাম কোথায়, গেটের কাছে। এই যে এখানে কে পাকড়াও করছে, গল্পের লেখক। সে কি গেটের কাছে তাকে পাকড়াও করছে বা থামিয়ে জিজ্ঞেস করছে, শোনো এক্ষুনি যাচ্ছ কেন, রান্নাঘর দেখবে না, আমি দেখিয়ে দিচ্ছি এসো। অর্থাৎ সে মমতাদিকে বলতেছে যে তুমি এখনই কেন চলে যাচ্ছ, রান্নাঘর দেখে দাও, আমি দেখা দিচ্ছি। কাল দেখবো বলে সে 1 সেকেন্ড দাঁড়ালো না, আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল। তুচ্ছ করে দিয়ে চলে গেল মানে, মানে হচ্ছে অপমান করে দিয়ে চলে গেল। বা কি বলতে পারি, মানে লেখক যখন বলছে যে তুমি আমি তোমাকে রান্নাঘর দেখা দিচ্ছি তুমি আসো, কিন্তু সে কি মানে অপমান করে দিয়ে চলে গেল বা পাত্তা না দিয়ে চলে গেল। ওকে আমার ভালো লেগেছিল, ওর সঙ্গে ভাব করতে ব্যস্ত হয়ে উঠেছিলাম, তবু আমি ক্ষুণ্ণ হয়ে মার কাছে গেলাম। মানে লেখক হচ্ছে কি, মানে মমতাদির সাথে কথা বলতে ব্যস্ত হয়ে উঠছে, ভাব করতে বা সম্পর্ক করতে ব্যস্ত হয়ে উঠছে, কিন্তু মমতাদি কি তার সাথে প্রথম দিন কোনো কথা বলে নাই। ক্ষুণ্ণ হয়ে মার কাছে গেলাম। ক্ষুণ্ণ হয়ে মানে কি, ক্ষুণ্ণ হয়ে মানে মন খারাপ করে। ক্ষুণ্ণ হয়ে মানে কি, মন খারাপ করে। একটু বিস্মিত হয়েও মানে কি, একটু অবাক হয়েও। যার অমন মিষ্টি গলা, চোখে মুখে যার উপচে পড়া স্নেহ, তার ব্যবহার এমন দৃঢ়। অর্থাৎ যার এমন মিষ্টি গলা মানে কি, মমতাদির কথাবার্তা কি অনেক সুন্দর ছিল। চোখে মুখে যার উপচে পড়া স্নেহ, অর্থাৎ কি মমতাদিকে দেখলে মনে হয় যে কি সে কি বাচ্চাদেরকে অনেক স্নেহ করে। তার ব্যবহার এমন রূঢ়, মানে অবাক হয়েছে। রূঢ় মানে কি, রূঢ় মানে হচ্ছে কঠিন। অর্থাৎ লেখক অবাক হয়ে বলতেছে যে এত সুন্দর করে কথা বলতে পারে, যাকে দেখলেই মনে হয় যে চোখে মুখে স্নেহের একটা ছাপ আছে, তার ব্যবহার এত কঠিন কেন। মা বললেন পিছনে ছুটেছিলি বুঝি ভাব করতে, ভাবিস না। ভাবিস না মানে কি, মানে চিন্তা করিস না, তোকে খুব ভালোবাসবে। বারবার তোর দিকে এমন করে তাকাচ্ছিল। শুনে খুশি হলাম। এটা কে বলতেছে, এটা লেখক বলতেছে। রাধুনী পদপ্রার্থিনীর স্নেহ সেদিন অমন কাম্য মনে হয়েছিল কেন বলতে পারি না। রাধুনী পদপ্রার্থিনী কে, রাধুনী পদপ্রার্থিনী হচ্ছে মমতাদি। পদপ্রার্থিনী মানে কি, মানে যে কোনো কিছুর জন্য আবেদন করে তাকে কি বলা হয়, তাকে কি পদপ্রার্থী বলা হয়। তো এখানে মমতাদি রান্নার জন্য আবেদন করছে বা রান্নার কাজের জন্য আসছে, জন্য বলা হয়েছে যে রাধুনী পদপ্রার্থিনী। পদপ্রার্থিনী মানে কি, মানে হচ্ছে এটা স্ত্রীলিঙ্গ, আর পুরুষবাচক কি পদপ্রার্থী। রাধুনী পদপ্রার্থীর স্নেহ সেদিন অমন কাম্য মনে হয়েছিল কেন বলতে পারি না। অর্থাৎ মানে লেখক বলতেছে যে আমি তার থেকে স্নেহ এমন আশা কেন করেছিলাম, কাম্য মানে কি আশা করা, মানে তার থেকে আমি কেন সেদিন এমন স্নেহ আশা করেছিলাম সেটা কি আমি বলতে পারি না। পরদিন সে কাজে এলো নীরবে, নত মুখে কাজ করে গেল। নত মুখে মানে কি, মাথা নিচু করে কাজ করে গেল। যে বিষয়ে উপদেশ পেল পালন করলো, যে বিষয়ে উপদেশ পেল না নিজের বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে সম্পন্ন করলো। অনর্থক, অনর্থক মানে কি, মানে হচ্ছে অদরকারি কোনো প্রশ্ন করে নাই। নির্দেশের অভাবে কোনো কাজ ফেলে রাখলো না। অর্থাৎ তাকে বলা হয় না যে এই কাজ তুমি করিও না, কিন্তু সে কি বুদ্ধি খাটিয়ে কি ওই কাজগুলা বা প্রয়োজনীয় সব কাজ কি করে ফেলছে। সে যেন বহুদিনের বাড়িতে কাজ করেছে বিনা আড়ম্বরে, এমন নিখুঁত হলো তার কাজ। তাহলে কি সে, মানে তার কাছে এমন নিখুঁত হয়েছে, নিখুঁত মানে কি, মানে হচ্ছে যে কাজে কোনো ভুল নাই, এমন নিখুঁত হয়েছে মনে হয় যেন কি সে কি এ বাড়িতে অনেক দিন কাজ করছে। আড়ম্বর মানে কি, আড়ম্বর মানে হচ্ছে জাঁকজমক। অর্থাৎ কোনো জাঁকজমক ছাড়াই কি সে অনেক সুন্দর করে কাজ করছে। কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে সকলে তো খুশি হলেন। মার ভবিষ্যৎবাণী সফল করে সে যে আমায় খুব ভালোবাসবে তার কোনো লক্ষণ না দেখে আমি হলাম ক্ষুণ্ণ। তাহলে ক্ষুণ্ণ মানে কি, ক্ষুণ্ণ মানে হচ্ছে মন খারাপ করা। ক্ষুণ্ণ মানে কি, মন খারাপ করা। কাজের শৃঙ্খলা মানে কি, কাজের শৃঙ্খলা মানে কি, শৃঙ্খলা মানে হচ্ছে সৌন্দর্য। শৃঙ্খলা মানে কি, শৃঙ্খলা মানে হচ্ছে সৌন্দর্য। আর ক্ষিপ্রতা মানে কি, ক্ষিপ্রতা মানে হচ্ছে কাজের গতি বা কি তাড়াতাড়ি কাজ করার যে একটা
অভিজ্ঞতা, সেটাকে বলা হচ্ছে ক্ষিপ্রতা। আর শৃঙ্খলা মানে হচ্ছে কাজের সৌন্দর্য। দেখে সকলে কি বাড়ির সকলে খুশি হয়েছে, কিন্তু মাঝে বলছে যে চিন্তা করিস না, এই যে এখানে তো বলছে ভাবিস না, তোকে খুব ভালোবাসবে। দেখো কি সেটার কোনো লক্ষণ দেখতে পায় না, কারণ কি যে প্রথম যেদিন কাজ করতে আসে সেদিনও মমতাদি লেখকের সাথে কোনো কি কথা বলে নাই। দুবার খাবার জল চাইলাম, 4-5 বার রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কিছুতেই সে আমায় ভালোবাসলো না। তাহলে এখান থেকে এমসিকিউ আসলেও আসতে পারে যে লেখক প্রথম দিন কয়বার খাবার জল চাইছে? কয়বার? 2 বার। কিন্তু কিছুতেই সে আমায় ভালোবাসলো না, বরং রীতিমতো উপেক্ষা করলো। উপেক্ষা করলো মানে কি? মানে হচ্ছে অগ্রাহ্য করলো বা কাউকে পাত্তা না দেওয়া, এটাকে বলা হয় উপেক্ষা। শুধু আমাকে নয়, সকলকে। অর্থাৎ মানে বাড়ির কারোর সাথেই কি মমতাদি খুব বেশি একটা কথা বলে নাই। কাজগুলিকে সে আপনার করে নিল, মানুষগুলোর দিকে ফিরেও তাকালো না। আপনার করে নিল মানে কি? মানে প্রত্যেকটা কাজকে মমতাদি নিজের করে নিয়েছে বা নিজের কাজের মতো করে কি কাজ করছে। মানুষগুলোর দিকে বা মানুষ যারা ছিল, যেমন লেখক, লেখকের মা, কারো দিকে কি ফিরেও তাকায় না বা মানুষের সাথে ওইভাবে কথা বলেনি। মার সঙ্গে মৃদু স্বরে দু একটি দরকারি কথা বলা ছাড়া 6টা থেকে অর্থাৎ 6টা থেকে বেলা 10:30 অবধি একবার কাশির শব্দ পর্যন্ত করলো না। মৃদু স্বরে মানে কি? মানে হচ্ছে আস্তে করে বা আস্তে করে কথা বলা, এটাকে বলা হয় মৃদু স্বরে। দু একটি দরকারি কথা বলা ছাড়া, 6টা মানে কি হচ্ছে সকাল 6টা থেকে বেলা 10:30 পর্যন্ত কি একবার কাশির শব্দ করেনি। সে যেন ছায়াময়ী মানবী, ছায়ার মতোই স্লানিমার ঐশ্বর্যে মহীয়সী, কিন্তু ধরাছোঁয়ার অতীত, শব্দহীন, অনুভূতিহীন, নির্বিকার। যেমন ছায়াময়ী মানে কি বুঝেছে? যে ছায়ার মতো, যেমন ছায়া, আমাদের যে ছায়া পড়ে শরীরে, আমরা কি ছায়াকে কি ছায়ার সাথে কখনো কথা বলতে পারি না, কখনো কি ওইভাবে টাচও করতে পারি না। তো এখানে মমতাদের কথা বলছে যে সে কি ছায়ার মতো, মানে কারোর সাথে কি কোনো কথা বলে না। এরপর কি বলছে দেখো, ছায়ার মতোই ছায়ার মতোই স্লানিমার ঐশ্বর্যে মহীয়সী, কিন্তু ধরাছোঁয়ার অতীত, শব্দহীন, অনুভূতিহীন, নির্বিকার। এই দেখো এখানে মানবী কেন বলছে? মানবী মানে হচ্ছে নারী, এজন্য বলছে মানবী। আর যদি পুরুষ হইতো তাহলে কি বলতো? ছায়াময়ী মানব বলতো। ছায়ার মতোই স্লানিমার ঐশ্বর্য কি মহীয়সী, ধরাছোঁয়ার অতীত, শব্দহীন। শব্দহীন মানে কি? মানে যার কোনো কথাবার্তা নেই। অনুভূতিহীন মানে কি? মানে কি যার কোনো অনুভূতি নেই বা যাকে কি বোঝা যায় না। আর হচ্ছে কি নির্বিকার। নির্বিকার মানে কি? নির্বিকার মানে হচ্ছে নীরব। তারপর দেখো, রাগ করে আমি স্কুলে চলে গেলাম। সে কি করে জানবে মাইনে করা রাঁধুনির দূরে থাকাটাই সকলে তার কাছ থেকে আশা করছে না, তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোট কর্তা ছটফট করছে। অর্থাৎ লেখক কি রাগ করে স্কুলে চলে গেছে, তার সাথে আর ওই দিন কোনো কথা বলে নাই। এখন মমতাদির কথা বলতেছে, মমতাদি কিভাবে বুঝবে? মানে সে বুঝতেছে না যে বাড়ির সবাই কি তার কাছ থেকে কি মানে তার দূরে থাকাটা, মমতাদি কারোর সাথে যে কথা বলে না, এটা কি বাড়ির মানুষজন আশা করতেছে না। তারা আশা করতেছে কি মমতাদি তাদের সাথে কি কথা বলবে। বাড়ির ছোট কর্তা মানে কি? এখানে লেখক নিজের কথা বলছে, যে বাড়ির ছোট কর্তা কি ছটফট করতেছে, যে লেখক কি তার নিজের কথাই বলছে। মাইনে করা রাঁধুনি মানে কি? মানে হচ্ছে বেতনভুক্ত রাঁধুনি। সপ্তাহখানেক নিজের নতুন অবস্থায় অভ্যস্ত হয়ে যাওয়ার পর সে আমার সঙ্গে ভাব করলো। অর্থাৎ যখন 1 সপ্তাহ চলে গেছে, একটা নতুন জায়গায় এসে যখন সে কি নিজেকে অভ্যস্ত করে নিছে বা নিজেকে মানায় নিছে, তখন থেকে কি সে লেখকের সঙ্গে কি ভাব করলো বা কি ভালো সম্পর্ক করলো। তারপর দেখো, বাড়িতে সেদিন কুটুম এসেছিল, সঙ্গে এসেছিল এক গাদা রসগোল্লা আর সন্দেশ। কুটুম মানে কি? কুটুম মানে হচ্ছে মেহমান বা আত্মীয়। অর্থাৎ বাড়িতে সেদিন কি আত্মীয় এসেছিল লেখকের বাড়িতে, সঙ্গে কি আছে? রসগোল্লা আর কি সন্দেশ। এক গাদা মানে কি? এক গাদা মানে এখানে বোঝাচ্ছে যে অনেক বেশি। প্রকাশ্য বাঘটা প্রকাশ্যে খেয়ে ভাঁড়ার ঘরে গোপন বাঘটা মুখে পুরে চলেছি কোথা থেকে সে এসে খপ করে হাত ধরে হাত ধরে ফেললো। অর্থাৎ যখন আমাদের বাড়িতে কি মিষ্টি আনে বা অন্য কিছু আনে মেহমানরা, তখন কি মানে সবাইকে কি ওইখান থেকে কি অবশ্যই ভাগ দেয়। তো লেখক বলতে যে প্রকাশ্য ভাগটা, অর্থাৎ আমাকে যে ভাগটা দেওয়া হয়েছে সবার সামনে, সেই ভাগটা কি আমি প্রকাশ্যে, প্রকাশ্যে মানে কি সবার সামনে খেয়ে, বাড়ার ঘরে মানে কি মানে রান্নাঘরে গোপন ভাগটা, অর্থাৎ মানে গোপন ভাগ বলতে এখানে বুঝেছে যে চুরি করে, মানে আরো কয়েকটা কি রসগোল্লা সন্দেশ কি নিয়ে মুখে পুরে চলেছে, অর্থাৎ মুখের ভিতরে ঢুকিয়ে চলেছি মানে কি মানে চলে যেতে লাগছিলাম। কোথা থেকে সে এসে খপ করে মানে কি মানে হঠাৎ করে হাত ধরে ফেললো। এটাকে, এটা মমতাদির কথা বলছে, যে মমতাদি লেখকের হাত ধরে ফেলছে। রাগ করে মুখের দিকে তাকাতে সে এমন ভাবে হাসলো যে লজ্জা পেলাম। অর্থাৎ মমতাদি যখন লেখকের হাত ধরে ফেলছে, লেখক কিছুটা কি রাগ করছে, কিন্তু যখন লেখকের মুখের দিকে তাকাইছে তখন লেখক কি কিছুটা লজ্জা পাইছে। বলল, দরজার পাশ থেকে দেখছিলাম আর কটা খাচ্ছ, গুনছিলাম, যা খেয়েছো তাতেই বোধ হয় অসুখ হবে, আর খেও না কেমন। মানে এটা কি, এটা মমতাদি লেখককে বলতেছে যে যা খাইছো তাতেই অসুখ হবে, আর খেও না।
ভর্ৎসনা নয়, আবেদন। ভর্ৎসনা মানে কি? মানে হচ্ছে কাউকে কি তিরস্কার করা বা অপমান করা। আবেদন মানে কি? আবেদন মানে হচ্ছে অনুরোধ। অর্থাৎ সে কি মমতাদি লেখককে কি তিরস্কার করে না বা অপমান করে নাই, জাস্ট কি অনুরোধ করছে যে কি আর খেও না। মার কাছে ধরা পড়লে বকুনি খেতাম এবং এক খাবলা খাবার তুলে নিয়ে ছুটে ফেলাতাম। এর আবেদনে হাতের খাবার ফেলে দিলাম। সে বলল, লক্ষ্মী ছেলে, এসো জল খাবে। অর্থাৎ যখন লেখক খাবারগুলা রসগোল্লা সন্দেশ রেখে দিছে, খায় নাই মমতাদির কথা মতো, তখন মমতাদি লেখককে কি বলছে যে লক্ষ্মী ছেলে, এসো জল খাবে। বাড়ির সকলে কুটুম নিয়ে অন্যত্র ব্যস্ত ছিল। জল খেয়ে আমি রান্নাঘরে আসন পেতে তার কাছে বসলাম। কুটুম মানে কি? কুটুম মানে হচ্ছে আত্মীয়। কুটুম মানে কি? কুটুম মানে হচ্ছে আত্মীয় বা মেহমান। মানে বাড়ির সবাই কি মেহমান নিয়ে অন্যত্র বা অন্য জায়গায় কি ব্যস্ত ছিল। জল খেয়ে আমি রান্নাঘরে আসন পেতে মানে কি? যেমন কোনো পিঁড়ি বা কোনো কিছুর উপর বসা, এটাই কি বলা হয়? আসন পেতে। এতদিন তার গম্ভীর মুখই শুধু দেখছিলাম, আজ প্রথম দেখলাম সে নিজের মনে হাসছে। গম্ভীর মুখ মানে কি? মানে হচ্ছে কি, মানে চুপচাপ থাকা মুখ, অর্থাৎ কি মানে চিন্তিত কোনো মুখ, এরকম। আমি বললাম, বামুনদি। সে চমকে হাসি বন্ধ করলো। চমকে মানে কি? মানে কি হঠাৎ করে কি হাসি বন্ধ করছে। কেন? কারণ বামুনদি বলার কারণে। এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি তাকে গাল দিয়েছি। মানে যখন বামুনদি বলছে, তখন মমতাদি এমনভাবে লেখকের দিকে তাকাইছে, মনে হয় যেন লেখক কি তাকে গালি দিছে। বুঝতে না পেরেও অপ্রতিভ হলাম। অর্থাৎ কি জন্য সে মুখের দিকে তাকাইছে এটা কিন্তু লেখক বুঝতে পারেনি। তারপরেও কি লেখক লজ্জা পেয়েছে। কেন লজ্জা পেয়েছে? অপ্রতিভ হলাম মানে কি? মানে হচ্ছে লজ্জা পেলাম। কেন লেখক অপ্রতিভ হয়েছে বা লজ্জা পেয়েছে? কারণ মমতার তাকানোর স্টাইল দেখে, মানে এমন ভাবে তাকালো যেন আমি তাকে গাল দিয়েছি, তার অন্যরকম একটা তাকানোর স্টাইল দেখেই লেখক কি অপ্রতিভ হয়েছে বা লজ্জা পেয়েছে। কি হলো বামুনদি? সে এদিক ওদিক তাকালো, অর্থাৎ আবার বামুনদি বলছে। লেখক আসলে বুঝতে পারেনি যে কেন সে কি মুখটা অন্যরকম করে তাকাইছে। ডালে খানিকটা নুন, নুন মানে কি? লবণ। লবণ ফেলে দিয়ে এসে হঠাৎ আমার গা ঘেঁষে বসে পড়লো। গম্ভীর মুখে বলল, আমায় বামুনদি বলো না খোকা, শুধু দিদি বলো। তোমার মা রাগ করবেন দিদি বললে? দেখো আবার গম্ভীর মুখ মানে কি? মানে এমন মুখ যে মুখে কোনো হাসি নেই বা চিন্তাযুক্ত মুখে বললো, আমায় বামুনদি বলো না খোকা। মানে মমতাদি তাকে বামুনদি বলতে নিষেধ করছে। বামুনদি সাধারণত দূরের কাউকে বলা হয়। দূরের কাউকে কি বলা হয়? বামুনদি। শুধু দিদি বলো। মানে আর দিদি কাকে বলা হয়? কাছের সম্পর্কে কাউকে দিদি বলা হয়। তোমার তোমার মা রাগ করবেন দিদি বললে? অর্থাৎ মমতাদি লেখকের কাছে প্রশ্ন করছে যে আমার যদি বামুনদি না বলে দিদি বলো, তাহলে কি তোমার মা রাগ করবে? আমি মাথা নাড়লাম। অর্থাৎ মাথা নেড়ে কি বলছে? মাথা নেড়ে বলছে যে না, রাগ করবে না। সে ছোট এক নিঃশ্বাস পেলে আমাকে এত কাছে টেনে নিল যে আমার প্রথম ভারী লজ্জা করতে লাগলো। অর্থাৎ মমতাদি একটা নিঃশ্বাস ফেলে লেখককে কাছে টেনে নিছে, যে লেখকের কি একটু লজ্জা করতে লাগলো। তারপর কিছুক্ষণ আমাদের যে গল্প চললো, সে অপূর্ব কথোপকথন মনে করে লিখতে পারলে সাহিত্য না হোক আমার কাছে সবচেয়ে মূল্যবান লেখা হয়ে উঠতো। অর্থাৎ সবাই যখন মেহমান নিয়ে অন্য জায়গায় গল্প করতেছিল, তখন কি লেখক আর মমতা দিয়ে এত সুন্দর গল্প করলো যে অপূর্ব। অপূর্ব মানে কি? সুন্দর। কথোপকথন যদি লিখতে পারতো, তাহলে কি লেখকের কাছে সেটা অনেক মূল্যবান লেখা হয়ে থাকতো। হঠাৎ মা এলেন। সে দু হাতে আমাকে একরকম জড়িয়েই ধরেছিল। হাত সরিয়ে ধরা পড়া চোরের মতো হঠাৎ বিব্রত হয়ে উঠলো। দু চোখে ভয় দেখা দিল। কেন? কারণ লেখক কি সে জড়ায় ধরে রাখছে, এজন্য ভাবছে যে কি লেখকের মা কিছু বললেও বলতে পারে। বিব্রত হয়ে উঠলো। বিব্রত হয়ে উঠলো মানে কি? এমন বিব্রত মানে হচ্ছে এমন পরিস্থিতিতে পড়া যে কি করবে বুঝে উঠতে পারতেছিল না, বা অস্বস্তিতে পড়া। বিব্রত হয়ে পড়া মানে কি? অস্বস্তিতে পড়া। দু চোখে ভয় দেখা দিল। কার দু চোখে? মমতাদির দু চোখে ভয় দেখা দিল। কিন্তু সে মুহূর্তের জন্য, অর্থাৎ মানে একটু পরে কি সে আবার স্বাভাবিক হয়ে গেছে। পরক্ষণে আমার কপালে চুম্বন করে মাকে বলল, এত কথা কইতে পারে আপনার ছেলে? মানে কি এটা এ কথা কেন বলছে যে এত কথা কইতে পারে আপনার ছেলে? কারণ কি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, যে লেখকের মা কিছু বললেও বলতে পারে। তখন বুঝিনি, আজ বুঝি স্নেহে সে আমায় আদর করেনি, নিজের গর্ব প্রতিষ্ঠার লোভে। অর্থাৎ লেখক কি বলছে যে তখন বুঝি নাই, এখন বুঝতে পারতেছি যে মমতাজ আমাকে স্নেহে আদর করে নাই, নিজের গর্ব প্রতিষ্ঠার লোভে। মানে কি? মানে হচ্ছে কি নিজের সম্মান রক্ষার জন্য। মা যদি বলতেন, খোকা উঠে আয়, যদি কেবল মুখ কালো করে সরে যেতেন, পরদিন থেকে সে আর আসতো না। 15 টাকার খাতিরেও না, স্বামী পুত্রের অনাহারের তাড়নাতেও না। অর্থাৎ মমতাদের মধ্যে কি আত্মসম্মান বোধ অনেক বেশি ছিল। লেখকের মা যদি মমতাদিকে মমতাদির সামনে হঠাৎ করে বলতো যে খোকা উঠে চলে আয় মমতাদির কাছ থেকে, তখন কি পরের দিন থেকে মমতাদি কি আর আসতো না। 15 টাকার জন্যও না, আর স্বামী পুত্রের অনাহার, অনাহার মানে কি না খেয়ে থাকার তাড়নাতেও না। মা হাসলেন, বললেন, ও ওই রকম।
সারাদিন বক বক করে। সারাদিন বক বক করে মানে কি? মানে অনেক বেশি কথা বলে। বেশি আশকারা দিও না, জ্বালিয়ে মারবা। আশকারা দিও না মানে কি? মানে হচ্ছে বেশি প্রশ্রয় দিও না। আস্কারা মানে কি? আস্কারা মানে হচ্ছে প্রশ্রয়। বলে মা চলে গেলেন, অর্থাৎ বেশি আস্কারা দিও না, এই কথা বলে লেখকের মা চলে গেছে। তার দু চোখ দিয়ে দুফোঁটা দুর্বোধ্য রহস্য টপ টপ করে ঝরে পড়লো। দুর্বোধ্য রহস্য মানে কি? দুর্বোধ্য রহস্য মানে অজানা অনুভূতি। দুফোঁটা রহস্য, দুফোঁটা দুর্বোধ্য রহস্য টপ টপ করে ঝরে পড়লো মানে কি? দুই ফোঁটা চোখের জল টপ টপ করে ঝরে পড়ছে। দুর্বোধ্য রহস্য এখানে কেন বলছে? কারণ কি জন্য? যে তার চোখ দিয়ে পানি পড়ছে, এটা কি লেখক বুঝতে পারে নাই। দুর্বোধ্য রহস্য মানে অজানা অনুভূতি। মা অপমান করলে তার চোখ হয়তো শুকনোই থাকতো, সম্মানে চোখের জল ফেললো। অর্থাৎ কি, তার মা যখন বলছে যে বেশি আশকারা দিয়ে না, জ্বালিয়ে মারবে, কিন্তু তাকে কি উল্টা মানে অপমান করে নাই, উল্টা এই কথা বলছে। এজন্য কি মানে সম্মানে কি তার চোখ থেকে জল বেরিয়েছে। সে সম্মানের আগাগোড়া করুণা ও দয়া মাখা ছিল, সেটা বোধ হয় তার সইল না। অর্থাৎ অনেক সময় কি আমাদের কি কি আমরা আনন্দে কান্না করে ফেলি, ব্যাপারটা এরকম। যে আগাগোড়া করুণা দয়া মাখা ছিল, সেটা বোধ হয় কি মমতাদি সহ্য করতে পারে নাই। সইল না মানে কি? মানে সহ্য করতে পারে নাই। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে গল্পের বাকি অংশ দেখার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।